সকালে কাজে বের হব, এমন সময় মায়ের ফোন এলো। হ্যালো মা। হ্যাঁ রে বাবা, কেমন আছিস? আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো? তোর বাবার খুব অসুখ করেছে রে, তুই আজকেই বাড়িতে চলে আয়। কি বলো, বাবার শরীর হঠাৎ এত খারাপ? আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি আসছি বাড়িতে। আয় বাবা, জলদি আয়। তুই এসেছিস বাবা, আয় ভেতরে আয়। হ্যাঁ মা। বাবা, তোর বাবার কিছু ওষুধ লাগবে, কিন্তু আমাদের বাজারের দোকানে ওষুধগুলো তো পাওয়া যায় না। তুই এক কাজ কর না বাবা, বিশ্বপুর বাজার থেকে ওষুধগুলো নিয়ে আয় না বাবা। আচ্ছা মা, বাবার প্রেসক্রিপশনটা দাও তো দেখি একটু। এখনই এলি, একটু বিশ্রাম করে নে বাবা, বিকেলে না হয়ে যাস। তোর বাবা ঠিকই বলেছে, তুই বিকেলেই যাস, ওষুধগুলোর সাথে কিছু বাজারও করে আনতে পারবি। আচ্ছা মা, ঠিক আছে। কথাটি বললে ঘরে আসলাম। কাজের জন্য ঠিক মতো ঘুমানোও যায় না, তাই একটু ঘুমিয়ে নিব ভাবলাম। যেহেতু বিকালে তো যাবই, তাই সমস্যা হবে না। বিকেলে রেশমপুর বাজারে গেলাম। গ্রাম থেকে বাজারটা বেশ কিছুটা দূরে। গ্রামের পথ হওয়ার কারণে গাড়ি তেমন একটা পাওয়া যায় না, তাই হেঁটেই যেতে হয়। বাড়িতে আসার সময় যদিও একটা গাড়ি পেয়েছিলাম, কিন্তু এখন সন্ধ্যা হওয়ার কারণে আর গাড়ি পাওয়া যাচ্ছে না। হেঁটে কিছুটা পথ এগোতেই সামনে লক্ষ্য করলাম ছোট্ট একটা চায়ের দোকান। যাই, বসে একটু আরাম করে নিই। আমাকে আসতে দেখে দোকানদার আমাকে জিজ্ঞাসা করলো, কি লাগবো? এক কাপ চা খাবো মামা। ও বয়েন দিতাছি। তাই ভর সন্ধ্যায় কোথায় যাইতাছেন বাবু? আমি বিষ্ণুপুর বাজারে গিয়েছিলাম ওই বাবার ওষুধ নিতে, এখন বাড়ি ফিরছি মামা। সন্ধ্যায় গাড়ি পাওয়া না গেলে আর কি, হেঁটেই ফিরবো বাড়ি। এই রাস্তায় গাড়ি এমনিতেও যাইতে চায় না বাবু, গ্রামের পথে সন্ধ্যা হইলেই নানা রকমের ভেজাল হয়। আমি মামার কথায় তেমন একটা কান দিলাম না। এই নেন মামা আপনার টাকা। টাকাটা দিয়ে চলে আসবো এমন সময় দোকানদার মামা আমাকে বলল, সাবধানে যাবেন বাবু, সামনে বড় জঙ্গল আছে, সেখানে অনেক কিছু দেখতে পাওয়া যায়। আমি সেসবে তেমন একটা পাত্তা দিলাম না, এমনিতেও অনেক রাত হয়ে গিয়েছে। অনেকটা পথ হাঁটার পর লক্ষ্য করলাম রাতটা বেশ গভীর হয়ে গেছে। চারদিক থেকে ভেসে আসছে ঝিঝি পোকার শব্দ। পরিবেশটা যেন বেশ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আমি আরো দ্রুত হাঁটতে শুরু করলাম। সময়টা সঠিক বলা যাচ্ছে না, তবে কম করে হলেও রাত 12টা বাজবে তখন। এতটা রাত হয়ে আসবে সেটা আমি ভাবতেও পারিনি। কই, আসার পথ তো এতটা লম্বা ছিল না, হয়তোবা গাড়িতে এসেছি তাই খেয়াল করিনি। চারিপাশটা নিস্তব্ধতায় ছেয়ে আছে, আশেপাশে কোনো জনবসতি পর্যন্ত নেই। শুধু রাস্তার আশেপাশে বড় বড় গাছ ছাড়া আর কিছুই ঠিক মতো দেখা যাচ্ছে না। আমার হাতে থাকা টর্চটা কিছুটা উঁচু করে ধরলাম। এমন অন্ধকারের কাছে যেন এই আলোটিও খুবই সামান্য, খুব বেশি দূর অব্দি দেখা যাচ্ছে না। তার সাথে হিমশীতল করা বাতাস যেন গায়ের লোম ধার করিয়ে দিচ্ছে। মাঝে মাঝে ভেসে আসছে কিছু নিশাচর পশুর ডাক, একদম গা শিরশির করছে।
রাস্তাটা এতটাই নিরিবিলি যে নিজের পায়ের আওয়াজ পর্যন্ত খুবই নিখুঁতভাবে শোনা যাচ্ছে। এসব ভাবতে ভাবতে হাঁটছিলাম, হঠাৎ মনে হলো সামনে কারো পায়ের ধূপধাপ শব্দ শোনা যাচ্ছে। আমি সামনে তাকিয়ে দেখলাম একটা লোক বাজারের ব্যাগ নিয়ে হাঁটছে, তবে তার হাঁটার ধরন খুব একটা স্বাভাবিক নয়। আমি ওই খেয়াল বাদ দিয়ে পেছন থেকে লোকটিকে ডাক দিলাম, ভাই শুনছেন? জি, আমারে ডাকতেছেন? জি, বাজার থেকে ফিরছেন বুঝি? আমিও ফিরছিলাম, রাস্তায় আমি একদম একা, পথে একটি গাড়িও পেলাম না। ও আচ্ছা, তো আপনি এত রাতে ফিরছেন কেন? আপনি জানেন না এই পথ রাতের বেলা কতটা ভয়ঙ্কর? তা আমি ঠিক জানি না, আজ বহুদিন পর আমি এই গ্রামে এসেছি। কিন্তু কেন? রাতের বেলা কোনো চোর ডাকাতির ভয় আছে নাকি? চোর ডাকাত নয়, তবে ভূত প্রেত দেখা যায়। সামনে বিশাল একটি বট গাছ। কিছুদিন আগে সেখানে একজন লোক আত্মহত্যা করেছে। মাঝরাতে নাকি সেই লোকটির আত্মা সেখানে দেখতে পাওয়া যায়। আপনি কখনো দেখেছেন? আমি দেখিনি, তবে অনেক মানুষ দেখেছে। এই রাস্তা ছাড়া কি আর কোনো রাস্তা আছে যেখান দিয়ে আমি হরিপুর যেতে পারি? এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নেই। আপনি শুধু এই পথটি দিয়েই হরিপুর যেতে পারবেন। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, আপনি কোন গ্রামে যাবেন? এই তো, এই সামনেই আমার বাড়ি। কিন্তু আশেপাশে তো কোনো বাড়ি ঘর নেই। আপনার বাড়ি কোথায় তাহলে? তখন যে বট গাছটার কথা বললাম, তার রাস্তার পাশে আমার বাড়ি। তাহলে তো আপনারও সেই বটগাছের ভূতকে দেখতে পাওয়ার কথা, আপনি কেন দেখলেন না? আমার কথা শুনে লোকটি আমার দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। আমি ভালো করে খেয়াল করে দেখলাম তার চোখগুলো কিছুটা লাল বর্ণের, যেন রক্ত জমাট বেঁধে আছে। লোকটি চুপ করে হাঁটছিল, তাই আমিও আর কোনো কথা বাড়ালাম না। আমিও তার সঙ্গে সঙ্গে হাঁটতে শুরু করলাম। এভাবে কিছুটা পথ হাঁটার পর খেয়াল করলাম লোকটি আমার পাশে নেই। আশেপাশে তাকিয়ে দেখলাম কোথাও নেই। এই তো, লোকটি আমার সাথেই ছিল, আমার সাথেই হাঁটছিল, হঠাৎ করে কোথায় গেল? এইসব ভাবনার মাঝে কখন যে ওই বটগাছটার কাছে চলে এসেছি নিজেও খেয়াল করিনি। হঠাৎ সামনে বটগাছটার সাথে ঝুলন্ত শরীর দেখতে পেলাম। বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে, কেমন হিংস্র চোখে আমার দিকে তাকিয়েছিল, দেখে মনে হচ্ছিল আমাকে চিড়ে খাবে। আমি ভয় পেয়ে একটা দৌড় দিলাম। তো দৌড়াতে দৌড়াতে আমার সাথে কারোর একটা ধাক্কা লাগলো, আমি পড়ে গেলাম। পিছনে ফিরতে দেখি সেই লোকটা দাঁড়িয়ে আছে। ভাই, আপনি কই গিয়েছিলেন? একটু আগে দেখলাম সেই বট গাছে একটি লাশ ঝুলছে। সেটি কি আপনার বলা সেই লাশটির দেহ যে কিছুদিন আগে মারা গিয়েছে? এবং তার আত্মায় কি বুঝি মানুষেরা দেখতে পায়? আমায় কি আপনি কোনো শর্টকাট রাস্তা বলে দিতে পারেন? ওই রাস্তা দিয়ে আমি আর যেতে চাই না, যদি কোনো আত্মা আমার ঘাড় মটকায়। ও একা নয়, আমিও তোর ঘাড় মটকাবো। অনেকদিন রক্ত খাওয়া হয় না, মন ভরে তোর রক্ত খাবো আজ। আমি ভয় পেয়ে কোনো রকম দাঁড়িয়ে পড়ি। যখন দৌড় দিব ঠিক তখনই আমার হাতটি যেন কে টেনে ধরলো। আমি পিছনে না ফিরে হাতটি জোর করে ছেড়ে অনেক জোরে দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে আমি লক্ষ্য করি সেই ঝুলন্ত শরীরটা আমার সামনে চলে আসে, পেছন থেকে সেই লোকটি আর সামনে এই লাশ। আমি ভয়ে চিৎকার দিলাম, তখন ওই দুইজন বিকট শব্দে হাসতে লাগলো। আমি ভয়ে জড়সড় হয়ে দাঁড়ালাম। ধীরে ধীরে দুজন আত্মা আমার দিকে এগিয়ে আসছিল। ভয়ে আমি চোখ বন্ধ করে নিলাম। ঠিক তখনই আজানের শব্দ কানে ভেসে এলো। হঠাৎ খেয়াল করলাম লাশ দুটি আর হাসছে না। চোখ খুলে তাকাতেই দেখি দুজন নেই।